নমস্কার, বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল বন্ধুদের। আমি ময়ূরী আজকে আবারও অনেক দিন বাদে নতুন আরেকটি উপস্থাপনা নিয়ে হাজির হয়েছি। আর আজকে এই উপস্থাপনায় আমি 3টি গল্প নিয়ে কথা বলবো, যে গল্পগুলি শারদীয়া দেশ পত্রিকা 1431-এ প্রকাশিত হয়েছে। তার আগে বলে দিই, এই বছর শারদীয়ার খোঁজ করতে গিয়ে আমি দেখলাম প্রচুর শারদীয়া প্রকাশিত হচ্ছে। বিভিন্ন জায়গা ঘেটে ঘুটে জানতে পারলাম 200টিরও বেশি শারদীয়া এই মুহূর্তে প্রকাশিত হয় বা হচ্ছে কিছু বছর ধরে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হলো আপনাদের সাথে সমস্ত বা যতটুকু আমি পারবো বা যতটুকু ইনফরমেশন আমি পাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করার, যে কোথায় কোন শারদীয়া বেরোচ্ছে এবং তার সূচিপত্রগুলো কি বা কারা কারা লিখছেন সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। এর মধ্যে কিন্তু এরকম ভাবার বিষয় নেই যে আমি সেগুলো প্রতিটা সংগ্রহ করছি, কারণ অনেকেই আপনারা আমাকে জিজ্ঞাসা করছেন যে আমি সংগ্রহ করব কিনা। তো তার মধ্যে থেকে হয়তো সংগ্রহ করব। আমি এই মুহূর্তে 3টি শারদীয়া পত্রিকা সংগ্রহ করেছি। প্রতিবারই এই 3টি করি, তার সাথে বর্তমান এই সময় আরো বেশ কিছু শারদীয়া সংগ্রহ করি। ভাবছি যে কোনগুলো সংগ্রহ করবো। এর পরবর্তীতে যদি আমি আরো কোনো শারদীয়া সংগ্রহ করি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করে নেবো। তো আর কথা না বাড়িয়ে আজকের মূল উপস্থাপনায় আমি চলে যাই। আজকে এই উপস্থাপনায় প্রথম যে গল্পটি নিয়ে কথা বলবো সেটি শারদীয়া দেশ 1431-এ প্রকাশিত প্রথম গল্প। গল্পটি লিখেছেন অভিজিৎ তরফদার। এই গল্পটির নাম হচ্ছে স্বীকৃতি। স্বীকৃতি শব্দটির সাথে আমরা সবাই খুবই পরিচিত। কে কোথায় কতটা স্বীকৃতি পাবে তার কাজের উপর নির্ভর করে, কিংবা পরিবারে কে কতটুকু স্বীকৃতি পাচ্ছে সেটা তার ব্যবহার আচার এবং সে যে মানুষগুলোর কাছ থেকে স্বীকৃতি দাবি করছে সেই দুটো বিষয় কিন্তু মিলিয়ে মিশিয়ে থাকে এই স্বীকৃতি পেতে গেলে, বা স্বীকৃতি শব্দগুলোর সাথে অনেক অনেক কিছু কানেক্টেড। স্বীকৃতি শব্দকে যদি আমি মাঝখানে রাখি তাহলে দেখবো এটা মাঝখানে রাখার পর চারদিক থেকে অনেক রকমের শাখা প্রশাখা বেরিয়েছে। কিন্তু এইখানে লেখক কোন অর্থে স্বীকৃতি শব্দটি ব্যবহার করেছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। এই গল্পে আমরা দেখি যে একটি মাধবী বলে মেয়ের কথা পাই। এখানে দেখা যায় যে মাধবী নামটা তার গ্রামে বেশ পরিচিত হলেও তার আশেপাশে থাকা সমস্ত বন্ধু বান্ধব বা তার মতো যারা বড় হয়ে উঠছে মেয়েদের প্রত্যেকেরই নাম নানান রকম ফুল দিয়ে ছিল। কিন্তু শহরে যখন পড়তে এলো কলেজে, তখন দেখলো মাধবী নামটাই যেন তার জীবনের বড় বালাই হয়ে দাঁড়িয়েছে। সবাই তাকে মাধবী নাম নিয়ে হাসাহাসি করে। মূলত তার মেয়ে বন্ধু যারা, তারাই সব থেকে বেশি তাকে জ্বালাতন করে তারই মাধবী নামটি নিয়ে। ঠিক সেই সময়ে তার পাশে এসে দাঁড়ায় তার এক অপরিচিত বন্ধু, যে বন্ধুটি তার এই মাধবী নামটির অন্য একটি নাম দিয়ে যায় তাকে। কিভাবে? সে মাধবীকে বলে যে নামটি আছে সেই নামটি তুই বলবি যে আমার নাম লতা, আমার পুরো নাম মাধবী লতা, তাই আমি আগে মাধবী ব্যবহার করতাম, এখন আমি লতা ব্যবহার করছি। আসলে মাধবীর নাম কিন্তু শুধুই মাধবী। আর লেখক অভিজিৎ তরফদার এখানে বলেছেন যে এই জয় বলে ছেলেটি মাধবীকে একটি উপন্যাস পড়তে দেন, যে উপন্যাসের প্রধান চরিত্র মাধবীলতা, এবং সেই চরিত্রটিকে ছোট করে লতা বলে রাখা হতো। কোন উপন্যাস সেটা হয়তো আপনারা অনেকেই আন্দাজ করতে পারছেন। অবশ্যই কালবেলা উপন্যাসের হয়তো মাধবীলতার কথাই লেখক বলতে চেয়েছেন, যেখানে আমরা জানি মাধবীলতার স্ট্রাগল, মাধবীলতা কতটা স্ট্রং, কতটা তার জীবনের লড়াই। অবশ্যই এটা আজকের বিষয় নয়, তাই এই বিষয়ে সম্পূর্ণ আর যাচ্ছি না। কালবেলার রিভিউ যদি শুনতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে শুনে নিতে পারেন। সার্চ করলেই হবে কালবেলা সমরেশ মজুমদার বুক লাইব্রেরি, তাহলে আপনারা আশা করছি পেয়ে যাবেন কালবেলার রিভিউ। তো আসি গল্পে। তো সেই জায়গা থেকে মাধবী হয়ে গেল লতা। নতুন জীবন, সবাই অ্যাপ্রিসিয়েট করছে বা লতা নামটা ভীষণ সুন্দর। তারপর হঠাৎ করে দেখা গেল জয় আর আসে না, ক্লাসে আসে না, কারণ জয়ের বাবার ট্রান্সফারেবল চাকরি এবং সে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে এবং সেখানেই কলেজে পড়াশোনা করতে শুরু করে দিয়েছে। এই যে মাধবীর জীবনের একটা না হয়ে ওঠা প্রেম, না বলা প্রেম, সেই না বলা প্রেমকে কোথাও লেখক তুলে ধরার চেষ্টা করেছেন বলে আমার মনে হয়েছে। এখানে দেখানো হয় যে কোনো সম্পর্কই প্রেম বলতে বর্তমান সময়ে আমরা যেটা বুঝি যে দুজন দুজনকে বলবে, এই ধরনের কোনো কিছুই তৈরি না হলেও মাধবীর মনে জয়ের প্রতি যে অনুভূতি তৈরি হয়েছে সেই অনুভূতিটাই একটা পিওর বোঝাতে চেয়েছে। সেই অনুভূতি যেন মাধবীর মনে চিরকালীন হিসাবে থেকে গেছে। মাধবীর অন্যত্র বিয়ে হয়েছে, সন্তান হয়েছে এবং স্বামী বয়সকালে মারা গেছে। সে যখন একা জীবন যাপন করছে তখন তারই পরিচিত একটি মেয়ের সাথে ঘুরতে গিয়ে যখন দেখে পাহাড়ের একটা দেয়ালে লেখা যে বিভিন্ন
নামের আদ্যাক্ষর যুক্ত আদ্যাক্ষর, তখন তার অদ্ভুতভাবে একটি নাম দেখে মনে পড়ে যায়, মানে একটি নাম থাকে বিশাখা প্লাস জয়, এটা দেখে তার জয়ের কথা মনে পড়ে যায় এবং তারপর সে মনে করে যে কোথাও তো লেখা থাক আমাদের নামটুকু। বাস্তবে আদৌ সে বেঁচে আছে কিনা সেই প্রশ্ন যদি করা হয় হয়তো দেখা যাবে সেও মারা গেছে বা সে অসুস্থ। কিন্তু এই জায়গা থেকে তখন মাধবী তার নাম লতা প্লাস জয় বলে লিখে দেয় সেই দেয়ালে এবং এভাবেই লেখক একটি সম্পর্কের স্বীকৃতি দেখিয়েছেন এই গল্পে। তবে গল্পটি নিয়ে এত কথা বললেও বা আমি যা যা কানেকশন পেয়েছি সেগুলো বললেও আমার খুব একটা ভালো লাগেনি। তবে এরকম নয় যে আমার ভালো লাগেনি বলি আপনাদের ভালো লাগবে না। প্রত্যেকের আলাদা আলাদা রুচি, যে যার রুচির মতো করে যেমন জামা কাপড় পরে খাবার খায় ঠিক সেই রকমই পড়াশোনাটাও সেই রকমই। তো আমার ব্যক্তিগতভাবে স্বীকৃতি গল্পটা দেশের মতো একটি পত্রিকা থেকে আমি এক্সপেক্ট করিনি। পরবর্তী গল্পে যাই। পরবর্তী গল্প আনবিশ আর অমৃত কলস, লিখেছেন সায়ম বন্দ্যোপাধ্যায়। এই গল্পটির শুরুটি এমন যাতে আপনার মনে হবে কি আজগুবি গল্প, তারপরে আপনি যখন সম্পূর্ণ গল্পটি পড়ে ফেলবেন তখন বুঝতে পারবেন লেখক আসলে বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটকে তুলে ধরে এই গল্পটি লিখেছেন। শুধু বর্তমান সময় নয়, আমার মনে হয় সমস্ত রাজনীতিবিদরাই এরকম হয়, সমস্ত রাষ্ট্র নেতারাই এরকম হয় এবং সমস্ত রাজনৈতিক দলই হয়তো এইরকম হয়। এই ছবি হয়তো লেখক এই গল্পে তুলে ধরেছেন। এই গল্পে দেখানো হয় একটি লোককে যার জীবনের সেই অর্থে কোনো উদ্দেশ্য নেই, সে তার বাবার পৈতৃক বাড়িতে থাকে, খায়, ঘুমায়, এইভাবে জীবন কাটিয়ে দেয়। তার মনে হয় তার তো কিছু করার দরকার নেই, তার সাধারণ জীবন, তার যখন কিছু না করেই চলে যাবে সে অন্য কিছু করবে কেন, এভাবেই সে জীবন কাটাতে থাকে। এরকম সময় একজনের সাথে তার দেখা হয়, তার মুখটি শিয়ালের এবং শরীরটি মানুষের, আনবিশ। এই আনবিশের কাজ হচ্ছে মানুষের মৃত্যুর পর প্রতিটা হৃৎপিণ্ডকে নিয়ে পাখির পালকে, অর্থাৎ এই উট পাখির পালকে ওজন করে তারপর তাদেরকে শাস্তি দেয়া। উট পাখির পালকে যদি হৃৎপিণ্ডটি উট পাখির পালকের থেকেও হালকা হয় তাহলে তাকে স্বর্গে পাঠানো, আর যদি সেটি উট পাখির পালকের থেকে ভারী হয় তাহলে তাকে নরকে পাঠানো। এই যে একটা স্বর্গ নরক এই ধরনের একটা লেখক লিখেছেন এবং তার সাথে বর্তমান রাজনীতি, সেটা হয়তো সায়ম বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা আশা করতে পারি, কারণ সায়ম বন্দ্যোপাধ্যায় বর্তমান সময়ের খুব বলিষ্ঠ লেখক বলে আমরা সকলেই জানি। তিনি প্রতিদিনেও লিখছেন বা বিভিন্ন জায়গায় লিখছেন। তো এবার আসে কিভাবে রাজনীতি আসে, বা আমি যে বললাম বর্তমান রাজনীতি প্রেক্ষাপট উঠে এসেছে। এখানে দেখানো হয় যে নেতা বা যে মন্ত্রী তার হঠাৎ করে জনপ্রিয়তা কমে যায় এবং তিনি তখন চিন্তিত হয়ে পড়েন যে তার জনপ্রিয়তা কমে গেলে তো খুব মুশকিল হয়ে যাবে, সাধারণ মানুষ তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তখন সে তার যে অর্থনীতিবিদ তার সাথে কাজ করে বা তার হয়ে কাজ করে তাকে ডাকে। তিনি তখন বলেন আপনি অমৃত কলস দেন, অর্থাৎ এই অমৃত কলস হচ্ছে টাকা দেন, তো টাকার মাধ্যমে আপনাকে সবাই ভালোবাসবে। একমাত্র এই বাবার প্রত্যেক বাড়িতে থাকে, খায় না, মানে নিজের মতো খায়, কোনো কিছু কাজ করে না, সেই রঘু সেই অমৃত কলসের দান নেয় না। সে কেন অমৃত কলসের দান নিল না সেটাই হয়ে গেল এই যে রাজনৈতিক দলটির মূল লক্ষ্য। এবং সে নেয় না বলে তাকে নানান রকম ভাবে লোক দেখানো হয়, ডবল টাকা দেওয়ার একটা চিন্তা ভাবনা করা হয়। সে কোনোভাবেই রাজি হয় না বলে তাকে বলা হয় রাষ্ট্রদ্রোহী এবং সেই রাষ্ট্রদ্রোহিতার জন্য তাকে অ্যারেস্ট করা হয়, তাকে কারাগারে নিয়ে যাওয়া হয় এবং সেই একটা ছবি লেখক তুলে ধরেছেন। এবং এই যে সে রাষ্ট্রের কোনো দাবি মানলো না, সেটা কি না, রাষ্ট্র তাকে ঘুষ দিতে চাইছে, সেটা সে নিচ্ছে না, তার মানে সে রাষ্ট্রদ্রোহিতার কাজ করছে বলে লেখক এখানে উল্লেখ করলেও এটা আসলে লেখক কি বোঝাতে চেয়েছেন সেটা পাঠক যে যার পড়ে যে যার শিক্ষা পদ্ধতিতে বুঝবেন বলে আমার মনে হয়েছে। আরেকটা বিষয় এখানে দেখানো হয় যে এখানকার যিনি নেতা তিনি লিখতে ভালোবাসেন, তিনি নানান রকম শিল্পকর্ম করতে পছন্দ করেন, কিন্তু তিনি নিজে বলছেন যে আমি অনেক কিছু করতে পছন্দ করলেও আসলে আমি কোনোটাই পারি না, সেই জন্যই আমি অন্যের কবিতা নিজের বলে চালাই। তো এইরকম নানান প্রসঙ্গ এই গল্পটিতে সায়ম বন্দ্যোপাধ্যায় তার বলিষ্ঠ কলমের জোর দেখিয়েছেন লিখতে গিয়ে। আর এই গল্পটির মধ্যে আর কিছু আছে, বা আপনাদের যদি এই গল্পটি পড়ে অন্য কিছু মনে হয়ে থাকে রঘুকে নিয়ে, আনবিশকে নিয়ে বা উট পাখিটিকে নিয়ে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমি আসলে এর মধ্যে রাজনৈতিক প্রেক্ষাপটটি বেশি খুঁজে পেয়েছি বা বেশি ফোকাস করেছি বলে হয়তো অন্য দিকটা আমার কাছ থেকে সরে গেছে। আপনাদের যদি অন্য কিছু মনে হয়ে থাকে প্লিজ বলবেন, আমার খুব ভালো লাগবে, কারণ এই গল্পটি আমার ভীষণ ভালো লেগেছে আর সায়ম বন্দ্যোপাধ্যায় লেখা পড়তে আমার বেশ ভালোই লাগছে।
চলে যাই পরবর্তী গল্পে। পরবর্তী গল্প লিখেছেন সৌভিক গুহ সরকার। গল্পটির নাম খনন। এই গল্পটির প্রেক্ষাপটে আছে ছত্তিশগড়ের এক কেল্লা, যে কেল্লাটি বিশ্বাস করা হয় প্রায় হাজার হাজার বছর আগে রতন রাজা নামে একজন রাজা নির্মাণ করেছিলেন। তো সেই কেল্লাটি যখন প্রত্নতত্ত্ববিদরা এসে উদ্ধার করছেন, খনন করছেন, সেই সময়ে কি কি ঘটছে বা সেই সময় কয়েকটা মানুষের জীবন কিভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে সেই ছবি, এবং তার সাথে বর্তমান সময়ে প্রেক্ষাপটে দেখি যে কিভাবে মানুষের জীবনগুলো চলছে সেই কেল্লাকে জড়িয়ে ধরে সেই ছবিটা আমরা দেখতে পাই। এই কেল্লাটা বহু বছর ধরে মাটির নিচে প্রায় চাপা পড়ে যাওয়ার মতো অবস্থা। যখন এটা খনন শুরু হচ্ছিল তখন অশোক ত্রিবেদী বলে একজন ইঞ্জিনিয়ারকে আমরা দেখতে পাই, যার সাহচর্যে বা যার নির্দেশে বা যিনি এই খনন কাজের দায়িত্বে ছিলেন, কেল্লাটি খনন করা হচ্ছিল এবং কেল্লাটিকে নতুন করে সকলের সামনে তুলে আনার চেষ্টা করা হচ্ছিল। সেই অশোক ত্রিবেদীর সাথে একটি মেয়ের সম্পর্ক তৈরি, যে বউটি স্বামীর কাছ থেকে বিতাড়িত হয়েছে, সে কোনোদিন গর্ভবতী হতে পারবে না বলে এই রকম একটি কারণে সেই মেয়েটির সাথে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং পরবর্তীতে দেখা যায় যে এই মেয়েটির সাথে আরো একটি পুরুষের ঘনিষ্ঠতা তৈরি হয়। এই যে দুটো পুরুষের সাথে ঘনিষ্ঠতা তৈরি হলো, তার মধ্যে একজন হচ্ছেন এই সাইট ইঞ্জিনিয়ার, আর একজন হচ্ছে তিনি চালক, ড্রাইভার। তো সেই ড্রাইভার প্রতিদিনই খনন কাজ দেখতে আসতো, তার ভালো লাগতো। দেখতে দেখতে হঠাৎ করেই জানা যায় যে ড্রাইভারটি জানতে পারে, মুকুন্দরাম, যে সাইট ইঞ্জিনিয়ারের সাথে ওই মেয়েটির একটি সম্পর্ক তৈরি হচ্ছে এবং সেই সম্পর্কটি যাতে জানাজানি না হয়ে যায় তাই সাইট ইঞ্জিনিয়ারটি তাকে চুপ করিয়ে দেওয়ার জন্য তাকে একটি সরকারি চাকরি দেয় এবং মেয়েটিকে অনেক টাকা দেয়, দিয়ে সেই জায়গা থেকে যখন কাজ শেষ হয়ে যায় চলে যায় এবং কোনোদিনই আর ফিরে আসে না। এর পরবর্তীতে দেখা যায় যে ওই মেয়েটি সন্তান সম্ভবা হয়ে যায়। বর্তমান পার্টে আসি। বর্তমান পার্টে লেখক দেখিয়েছেন যে রিলের দুনিয়ায় সবাই ভীষণভাবে রিল করে, তো দুটি ছেলে একটি মেয়েকে দিয়ে রিল করে, কারণ বর্তমান সময়ে তার ভীষণ ভিউয়ার্স রিলে হচ্ছে, প্রচুর লাখ লাখ সাবস্ক্রাইবার, মিলিয়ন্স ভিউয়ার্স। তো তার জন্য তাকে নিয়ে গিয়ে তারা প্ল্যান করে যে আমরা ওকে টাকা দেবো বা ওকে খাওয়াবো, খাই আমরা, ওকে দিয়ে ভিডিও বানাবো। এবং ও কথায় রাজি হয়ে যায়, যেখানে হোক, ছোট জামা কাপড়ে হোক, যে কোনো পরিস্থিতিতে হোক, ও ডান্স করতে রাজি হয়ে যায় এবং ডান্স করে। এই যে রিলের ঝোঁকে কত মানুষ তার জীবনে কত বিপদ ডেকে আনে বা ডেকে আনছে বা ডেকে আনতে পারে, এই ছবি লেখক এই গল্পে দেখিয়েছেন। এখানে দেখানো হয় যে রিল করতে করতে এমন বিশ্বাস তৈরি হয়ে যায় ওই মেয়েটির, যে মেয়েটির কথা বলছি, এই ছেলে দুটির ওপর, যখন একটি রাতের অন্ধকারে এই কেল্লার ভেতরে, যদিও জানে যে সময় পর এই কেল্লায় থাকা যায় না, কিন্তু লুকিয়ে অন্ধকারে থাকার প্ল্যান করে, তখন কিন্তু এই মেয়েটি রাজি হয়ে যায় যে না, ভিউয়ার্স হবে তাহলে। এবং তারপরে যা স্বভাব বলে বা আমাদের মন যেটা বলে যে রাতের অন্ধকারে দুটি পুরুষ এবং মদ্যপ অবস্থা এবং তার সাথে একটি মেয়ে, কি ঘটনা ঘটতে পারে বলে পড়তে পড়তে আমাদের সকলেরই ধারণার মধ্যে চলে আসবে এবং মেয়েটির ওপর তারা সোচ্চার হওয়ার চেষ্টা করে। তখন এই মুকুন্দরাম, সে যদিও জানে যে 7টার পরে কেউ থাকার কথা নয় কেল্লায়, ও সবাইকে বার করে দিয়েছে, কিন্তু তখনও দেখতে পায় যে এরকম ঘটনা ঘটতে চলেছে। মেয়েটি অসহায় অবস্থায় চিৎকার করছে, বাঁচাও বলে যেটা হয়, এবং মুকুন্দরাম এই দুটি ছেলেকে শাস্তি দেয়। শাস্তি স্বরূপ কি দেয় সেটা আপনাদেরকে পড়ে জানতে হবে। এবং তারপরে কিভাবে মেয়েটিকে বাঁচালো এবং এই মেয়েটি কার সন্তান সেটিও মুকুন্দরাম জানতে পারলো। এই বিষয়টি নিয়ে এখানে খনন গল্পটি লেখা হয়েছে। এই খনন কোথাও না কোথাও যেন মুকুন্দরামের জীবনের এক সত্যি খনন করা হয়েছে বলে আমার মনে হয়েছে এই গল্পটি পড়ে। তো আজকের মতো বিদায় নেওয়ার পালা, কারণ আজকে আমি এই পর্বে 3টি গল্প নিয়ে আলোচনা করব বলেছিলাম, তো 3টি গল্প নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আরো 3টি গল্প নিয়ে আলোচনা করব এবং উপন্যাসের রিভিউ নিয়েও আসছি খুব তাড়াতাড়ি। সবাইকে অনুরোধ করব, আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে, আমাদের চ্যানেলে আলোচনা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ওই যে বললাম যে সায়ন বন্দ্যোপাধ্যায় লেখা ওই গল্পটি নিয়ে আপনাদের যদি অন্য কিছু মনে হয় বা আরো যে 2টি গল্প নিয়ে আলোচনা করলাম, খনন কিংবা স্বীকৃতি, এই 2টি গল্প এবং সায়ন বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্পটি, এই 3টি গল্প নিয়ে আপনাদের যদি ভিন্ন কিছু মনে হয়ে থাকে বা আপনাদের যা যা মনে হচ্ছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আপনাদের সাথে সাথে আমিও অনেক বেশি জানতে পারবো যে আরো মানুষের প্রতিটা গল্প আপনাদের কি মনে হচ্ছে, এইটা জানার আগ্রহ নিয়ে আপনাদের কাছে এই অনুরোধ করব, প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগছে। তো আজকের মতো এটুকুই, বিদায়। পরবর্তীতে আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি উপস্থাপনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই